অ্যাবস্ট্রাক্ট অফ ফিজিক্স আপনাদেরকে সবাইকে স্বাগতম। আজকে আমরা দেখতে চলেছি তাপ ও তাপগতিবিদ্যা বইটির ৬ষ্ঠ অধ্যায় তাপগতিবিদ্যার ৩য় সূত্র এর ৩য় লেকচার। এই লেকচারে আজকে আমরা আলোচনা করব হচ্ছে তরল বা বায়বীয় পদার্থের এন্ট্রপি আমরা কিভাবে নির্ণয় করতে পারি, বা তরল বা বায়বীয় পদার্থের এন্ট্রপি নির্ণয়। প্রথমে আমরা কি করব? প্রথমে আমরা লিখব হচ্ছে তাপগতিবিদ্যার ৩য় সূত্রের সাহায্যে পদার্থের এন্ট্রপি নির্ণয় করা যায়। ঠিক আছে? যদি 0 কেলভিন ও টি কেলভিন তাপমাত্রায় কোনো পদার্থের এন্ট্রপি যথাক্রমে S0 এবং ST হয়, তাহলে কি পাবো আমরা? ST মাইনাস S0 ইজ ইকুয়াল টু সমাকলন চিহ্ন, লোয়ার লিমিট দিব হচ্ছে আমরা এই 0 আর আপার লিমিট দেব হচ্ছে এই টি। টি সমান সমান আমরা কি সিপি বা টি ইন্টু ডিটি। ঠিক আছে? চাইলে আমরা এটাকে এইভাবে লিখতে পারি, টিপিটা বাহিরে দিয়ে এটাকে এই পাশে দিলাম 0t সিপি, আমি বাইরে দিয়ে দিছি, এখানে থাকবে হচ্ছে 1/t dt। এরপর লাইনে চাইলে আমি এটাও লিখে দিতে পারি, আর ইচ্ছা আমার চাইলে আমি লিখে দিতে পারি। এখন সিপি হলো স্থির চাপে, সিপিটা কি স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ বা মোলার তাপ ধারণ ক্ষমতা। তাহলে তাপগতিবিদ্যার ৩য় সূত্র অনুসারে আমরা জানি পরম শূন্য তাপমাত্রায় এন্ট্রপি শূন্য হয়, তাহলে পরম শূন্য তাপমাত্রায় এন্ট্রপি S0 ইজ ইকুয়াল টু 0। অতএব এই এসটি এর এখানে ST মাইনাস S0 ইজ ইকুয়াল টু আমি বসাবো 0। তাহলে 0 বসাইলে পাবো হচ্ছে আমি এইটা আবার আমি লিখতে পারবো হচ্ছে এইভাবে। ঠিক আছে? তাহলে আমরা কি জানতাম? 1/x dx ইজ ইকুয়াল টু আমি জানতাম ln x। তাহলে এখানে পাবো হচ্ছে আমি ln t। এই যে ln t, তারপর হচ্ছে একটু থার্ড ব্র্যাকেট দিতে হয়, দিয়ে উপরে দিতে হয় হচ্ছে আমার আপার লিমিট, নিচে দিতে হয় আমার লোয়ার লিমিট। দেওয়ার পরে আমরা কি পারি? লোয়ার লিমিটটা এভাবে লিখতে হয়, আগে লোয়ার লিমিটটাকে কাজ করতে হয়। কি আছে? ln t আছে, তাহলে উপরে t ln t 0 দিয়ে কাজ করবে। এখন মাইনাস দিতে হয়, উপরের লিমিট কাজ করার পর একটা মাইনাস, তারপর আবার দিতে হয় কি নিচের লিমিট নিয়ে কাজ করতে হবে, ln 0। তাহলে ln 0 দেওয়ার কথা না দেওয়া এর সাথে কি সিপি, তাহলে ln 0ই তো 0, এইটার সাথে তার তো দেওয়ার কোনো মানে নেই, তাহলে সিপি ln t, সিপি ln t। তারপর আমরা কি লিখেছি? সমীকরণ 1 ও 2 এর সাহায্যে, সমীকরণ 1 ও 2 এর সাহায্যে আমরা কি করতে পারি? যে কোনো পদার্থের এন্ট্রপি নির্ণয় করতে পারি। ঠিক আছে? যে কোনো পদার্থের এন্ট্রপি আমরা নির্ণয় করতে পারি। তাহলে এখন আমরা কি তরল ও বায়বীয় পরে লিখছি, আমি দেখি। তরল ও গ্যাসীয় পদার্থের যে কোনো তাপমাত্রায় এন্ট্রপি নির্ণয় করতে হলে পরম শূন্য তাপমাত্রার 0 কেলভিন হতে শুরু করে ওই তাপমাত্রা পর্যন্ত পদার্থের যে কোনো পরিবর্তন হয়, ওই সকল পরিবর্তনের জন্য এন্ট্রপির পরিবর্তন সমূহ আবদ্ধ ক্ষেত্রের সাথে যোগ করতে হবে। আমরা কিছুই বুঝি নেই, ধরলাম আমি পানিটাকে কি করলাম? তরল অবস্থায় রাখছি। পানিটা কিসে আছে? তরল অবস্থায় আছে। ঠিক আছে? তাহলে আমি এই তরল অবস্থায় এন্ট্রপি নির্ণয় করতে চাচ্ছি। ঠিক আছে? তাহলে প্রথমে আমাকে কি করতে হবে? পরম শূন্য তাপমাত্রায় নিয়ে আসতে হবে পানিটাকে। তাহলে কি হয়ে গেল? পানি বরফ। ঠিক আছে? 0 ডিগ্রির বরফ হয়ে গেল। তাহলে বরফ হলে সেটা কি হলো? কঠিন পদার্থ হলো। কি হলো? কঠিন পদার্থ। তাহলে এই যে তরল হইতে কি হলো? দেখি, কঠিন ছিল, বরফ ছিল। বললাম 0 ডিগ্রির বরফ, প্রথমে কি 0 ডিগ্রির পানি গলতে শুরু করবে, তারপর সেটা আস্তে আস্তে কি হবে? আমার তরলে পরিণত হবে। এটাই বলছে এখানে যে পরম শূন্য তাপমাত্রা 0 কেলভিন, এই 0 কেলভিন হতে শুরু করে ওই তাপমাত্রা পর্যন্ত, কোন তাপমাত্রা? যে তাপমাত্রায় আমি নির্ণয় করতে চাই, আমি ধরলাম আমি x তাপমাত্রায় নির্ণয় করতে চাই, ওই তাপমাত্রা পর্যন্ত পদার্থের যে সকল পরিবর্তন হয়, তাহলে কি কঠিন থেকে কি হলো? বলতে শুরু করলো, পানি হলো, তারপর একদম তরল হয়ে গেলে, এই পরিবর্তনের জন্য যে এন্ট্রপির পরিবর্তন সমূহ হয়, কঠিন থেকে কি হলো? তরল হলো। 0 ডিগ্রির বরফ 0 ডিগ্রির কিসে আসলো? পানিতে আসলো, তারপর আবার গলতে শুরু করলো, তারপর কক্ষ তাপমাত্রায় আসলো, তারপর x তাপমাত্রায় পৌঁছালো। এই যে পরিবর্তন হলো, এই পরিবর্তনের ফলে কি হলো? প্রত্যেকবার এন্ট্রপির পরিবর্তন হলো। সেই পরিবর্তন কি যোগ করতে হবে, পরিবর্তনের সময় আবদ্ধ ক্ষেত্রের সাথে যোগ করতে হবে। এক্ষেত্রে সিপি বনাম ln t লেখচিত্রে নিম্নে দেওয়া হলো। তারপর আমরা কি দেবো? এই লেখচিত্রটা দিব। এই লেখচিত্রটা কি আছে? এদিকে হচ্ছে সিপি, এদিকে হচ্ছে ln t। এই যে এটা হচ্ছে আমরা যে আগের চিত্রে দেখেছিলাম সেতটুক এ বি সি, নিচে হচ্ছে এস, এস থেকে হচ্ছে সলিড বা কঠিন পদার্থ, এলতে হচ্ছে লিকুইড বা তরল পদার্থ, জিতে হচ্ছে গ্যাস। তাইলে আমরা যে সময় আমরা এটা খাতায় লিখবো, বড় করে লিখে নিতে পারি ভিতরে গ্যাস, বায়বীয়,
তরল, তারপর হচ্ছে কঠিন। এ বি সি, এইটা হচ্ছে সি বিন্দু, এই উপরেরটা হচ্ছে ডি বিন্দু, এটা হচ্ছে ই বিন্দু, এটা হচ্ছে আমার এফ বিন্দু, আর এইটা হচ্ছে আমার জি বিন্দু। ঠিক আছে, এতটুকু করলাম, করে আমরা চিত্রটাও বসায় দিলাম। চিত্রটা বসার পর এখন আমরা লিখবো এন্ট্রপি গণনার ধাপসমূহ। তাহলে প্রথম ধাপে কি, এই যে কঠিন ছিল, কঠিন থেকে আমি এই রেখা পর্যন্ত, এইচ পর্যন্ত নিয়ে আসবো। এটাই বলছি আমি, কঠিন পদার্থের গলনের সমাপ্তির পর, কঠিন পদার্থ ওই যে গলে কি হলো, বরফ গলে পানি হলো, সমাপ্তির পর, অর্থাৎ তরল পদার্থের হিমাঙ্ক। তরল পদার্থের হিমাঙ্ক কি, পানির হিমাঙ্ক হচ্ছে 0°C। তাহলে এই যে পানির হিমাঙ্ক, সেই হিমাঙ্ক এইচ, এই যে এখানে দেখতে দিছে এইচ বিন্দু টিএফ পর্যন্ত এন্ট্রপি। ধরলাম একটা তাপমাত্রা, ধরলাম এটা হচ্ছে টিএফ, টি ফাইনাল, ফাইনাল একটা তাপমাত্রা। এই তাপমাত্রা আমি নির্ণয় করতেছি, ওই তাপমাত্রার এন্ট্রপিটা হবে কঠিনের গলনাঙ্ক পর্যন্ত এন্ট্রপি, গলনের আগ পর্যন্ত এন্ট্রপি, গলা শুরু করছে, এই বরফটা গলা শুরু করছে, তারা আগ পর্যন্ত এন্ট্রপি প্লাস গলনের এন্ট্রপি, এই যে গলছে সেটার এন্ট্রপি। তাহলে কি পাবো, তরল পদার্থটা পাবো। সেই হিসাবে ধরলাম আমি, তাহলে কি সমীকরণ, এইটাই সিপি লন টি প্লাস এই যে গলনের সময় কি হয়েছে, তাপ, এন্ট্রপির পরিবর্তন, ডি কিউ ডিভাইডেড বাই ডিটি পড়ছি। এই ডি কিউ, এখন আমি ধরবো ডি কিউ ইজ ইকুয়াল টু ডি এইচ গলনের সময়। ঠিক আছে, এইখানে আমি জাস্ট এইচ বসাইছি, আর এফটা হচ্ছে যে ছোট করে এইচ এর নিচে এফ, এখানে আমি লিখতে পারিনি জায়গা রাখার জন্য, এইচ এর নিচে এফ, আবার টি এর নিচে এফ, ডিটি এর জায়গায় এইটি এফ লেখার পর আমি কি লিখেছি বাংলায়, তারপর যদি আমি খেয়াল করি, এ বি সি বক্ররেখা কর্তৃক লন টি, এই এ বি সি এর জন্য এই যে লন টির যে আমি মানটা পাইছি, এই লন টি এবং গলনাঙ্কের সিপি অক্ষ, এটা হচ্ছে সিপি অক্ষ, অর্থাৎ এই যে এ বি সি এইচ এর ভিতরের অংশ, এই অংশটা কি ধরলাম, এ বি সি এর ভিতরের যে এ বি সি এইচ, এই যে ভিতরে এই অংশগুলো আছে না, এই অংশটা। তাহলে আমরা মার্কার দিয়ে এরকম করে দিলাম, কলম দিয়ে এরকম করে দিব চিত্রটা দেওয়ার সময়। তাহলে এই যে এর পরবর্তীতে কি হবে, যদি আমি লিখি এখানে লিখি এর পরবর্তীতে কি হবে, ইজ ইকুয়াল টু, তখন আমরা লিখবো এ বি সি এইচ, এ বি সি এইচ, ঠিক আছে না, এ বি সি এইচ ক্ষেত্র প্লাস এইচ এফ ডিভাইডেড বাই এফ পাইলাম। তারপর আমরা জাস্ট দিব হচ্ছে, এটার জন্য ধরবো আমি হচ্ছে S2, আর এইখানে ধরবো আমি হচ্ছে S3। তাইলে আমরা সামনে একটা ডেল দিতে পারি, বাট আমরা এখন দিলাম না, ডেলের দরকার নাই, S2 দিলাম আর S2 দিলাম, সাইডে চাইলে আমরা ধরি লিখে দিতে পারি। এতটুকু লেখার পর আমরা পরবর্তীতে যাব, পরবর্তী ধাপটা আমরা পরের স্লাইডে দেখব। এখন আমরা পরবর্তী ধাপটা দেখব। পরবর্তী ধাপে কি, তরলের স্ফুটনাঙ্ক টিবি চিত্রে কে বিন্দু, এইচ বিন্দু নিয়ে কাজ করছিলাম, এখন আমরা কি করবো, কে বিন্দু নিয়ে কাজ করব। ঠিক আছে, এটা কি স্ফুটনাঙ্ক বিস্তু, হলে এইখানে আসলো, এখানে কি গলা শুরু করছে, তারপর আবার তাপমাত্রা বাড়লো, বাড়ার ফলে কে তে আসার পরে কি হলো, এটা ফুটতে শুরু করলো। ঠিক আছে, স্ফুটনাঙ্ক টিবি চিত্রে কে পর্যন্ত পরায়ণ ট্রিপে হবে। আগে কি পাইছিলাম আমি, S2 আর S3, এটা সম্পর্কে একটু আলোচনা করি। S2 আর S3 যে পাইছিলাম, সেটা পাইছিলাম হচ্ছে আমি 0, আমি দিয়েছিলাম টি এফ পি লন টি প্লাস এস ই ছিল এফ, আর নিচে দিয়েছিলাম হচ্ছে ছোট হাতের টি এফ। এই ছোট হাতের টিটা আমরা বড় হাতের করে দিব, এবং যেখানে যেখানে আমি ছোট হাতের টি এর কথা উল্লেখ করছি, সেখানে আমি বড় হাতের ই দিব। আর এই এফতে হচ্ছে ফাইনাল না, আমি ভুল বলছিলাম, সেটা হবে হচ্ছে ফ্রোজেন। কি হবে, ফ্রোজেন। তারপর আমরা কি এখন এখানে আসি, তাহলে S2 আর S3 আমরা আগে পাইছিলাম প্লাস, এখন হবে হচ্ছে টিএফ ছিল, যে টিএফ দেখালাম ছোট হাতের থেকে, টি ফ্রোজেন, এর টি বয়েল, ঠিক আছে, অর্থাৎ ফুটতেছে, বয়েলিং। সিপি লন টি S2 প্লাস S3, এখন কি এই যে কাজ করলাম, কি আমি এইচ নিয়ে কাজ, কে নিয়ে কাজ করলাম না, তাহলে আমি নিব ই কে, সরি ডি এইচ কে ই। তাহলে কে কে আমার কত নম্বরে রাখতে হবে, 3 নম্বরে। তাহলে প্রথমে কি, আমি এইচ পর্যন্ত ছাড়ছিলাম, তাহলে আমি এইচ এর উপরে যাব, ডি এইচ কে ই ক্ষেত্র ইজ ইকুয়াল টু, আমি লিখবো S2 প্লাস S3 প্লাস S4, ডি কে এইচ ই ক্ষেত্রটাকে আমি ধরবো S4, আর এই স্লাইডে দিয়ে দেবো আমি
সাইডে ব্র্যাকেট দিয়ে দেবো হচ্ছে আমি ধরি। স্ফুটনাঙ্ক টিবিতে তরল পদার্থ সম্পূর্ণরূপে বায়বীয় পদার্থে রূপান্তরের পর, এটা হবে রূপান্তরের পর কি টিবিতে, কে থেকে কি হলো সম্পূর্ণরূপে, এই যে উপরে গেলে এখন সম্পূর্ণটা বায়বীয় হয়ে গেছে। তখন কি হবে, তখন আমি কি পাবো, এন্ট্রপি পাবো S2 S3 S4 এখান থেকে পাইলাম। তারপর হচ্ছে HF, এই যে বায়বীয়টা হয়ে গেল সেজন্য HV যে তাপের পরিবর্তনটা হয়েছে সেটা তাপ মোট তাপ বা এনথালপির যে পরিবর্তনটা হয়েছে, আর নিচে আমি কি পেলাম হচ্ছে TB ভাগ দিলাম, শেষ। এইটা সময় আমি ধরবো S5, তাহলে লিখছি S2 প্লাস S3 প্লাস S4 আগের ছিল, আর প্লাস হচ্ছে S5। তারপর কি আমি স্ফুটনাঙ্ক নিয়ে আসবো, এখন কি একবারে ফুটে গেছে, তাহলে ফুটে যাওয়ার পর এবার সেটা বায়বীয় হয়ে উড়ে যেতেছে। ধর স্ফুটনাঙ্ক টিবের পর যে কোনো তাপমাত্রাটি এখন কি বায়বীয় হয়ে উড়ে যাওয়া শুরু করছে, তারপর একটা তাপমাত্রা চুলার তো তাপ বাড়তেছে, ঠিক আছে না? এই যে বাড়া তাপমাত্রার ক্ষেত্রে যদি আমি গ্যাসের এন্ট্রপি চিন্তা করি তাহলে পাবো S2 এই যে S5 পর্যন্ত লিখে তারপর হচ্ছে CP লন টি, আমরা কিসে চাচ্ছিলাম, টিবিতে চাচ্ছিলাম, এখন কি টি তাপমাত্রায় নিয়ে গেছি আরও উপরে, টি তাপমাত্রা নিয়ে গেলে এটা পাবো। তখন আবার আমি কি ধরবো, আগেরটা থেকে আমি কিসের দিয়ে শেষ করছিলাম, কে নিয়ে কাজ করবো, এখন এল নিয়ে কাজ করব। তখন আমি এই ক্ষেত্রটা লেখার সময় কাজ করব এফ, কে নিয়ে কাজ করছি না, কে এর উপরে চলে যাবো FKLG ক্ষেত্র ইজ ইকুয়াল টু লিখে দেবো S2 প্লাস S3 প্লাস S4 প্লাস S5, এটা সময় লিখবো S6 ধরি। সুতরাং যে কোনো তাপমাত্রায় গ্যাসের পরম এন্ট্রপি কি হবে, এই যে S2 এর মান পাইছিলাম এইটা, S3 এর মান পাইছিলাম এইটা, S5 এর মান পাইছিলাম এইটা, এবং S6 এর মান পাইছিলাম এইটা, শেষ বসে দিলাম। তারপর আমরা লিখে দেবো উল্লেখ্য যে স্ফুটনাঙ্ক ব্যতীত, স্ফুটনাঙ্ক অর্থাৎ ফুটতেছে যে সেটা কিন্তু যে কোনো তাপমাত্রায় তরল পদার্থের পরম এন্ট্রপি নির্ণয় করতে হলে কি করতে হবে, উপরোক্ত সমীকরণের 3টি পদে TB এর পরিবর্তে টি ব্যবহার করতে হবে। অর্থাৎ আমি যে তাপমাত্রা চাচ্ছি সেই তাপমাত্রাটা ব্যবহার করতে পারবে, তাহলেই আমরা তরল বা বায়বীয় পদার্থ, এটা কি গ্যাস, এটা কিন্তু গ্যাসের ক্ষেত্রে এটা। আর যে সময় তরল বলবে তখন আমরা এই যে এই পর্যন্ত স্ফুটনাঙ্কর আগ পর্যন্ত, কারণ তরল পদার্থের স্ফুটনাঙ্ক পর্যন্ত বললে অটুক করবো। আর যদি বলে না শুধু বায়বীয় পদার্থ তাহলে এই পর্যন্ত S4 পর্যন্ত দিব, তাহলে S4 এটা হচ্ছে আমার S2 S3 S4 এই পর্যন্ত দিব। আর বায়বীয় বললে এই পুরাটা দিব, শেষ। এইভাবে করলেই আমরা তরল বা বায়বীয় পদার্থের ক্ষেত্রে পরম এন্ট্রপি নির্ণয় করতে পারবো। আজ এই পর্যন্ত, পরবর্তী লেকচারে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।